বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, মোস্ট পিপল ডাইড অ্যাট 25 বাট দে আর ব্যারিড অ্যাট 75। অর্থাৎ অধিকাংশ মানুষই 25 বছর বয়সে মারা যায়, কিন্তু তাদেরকে সমাহিত করা হয় 75 বছর বয়সে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি। এটার প্রেক্ষিতে, এটার উপর ভিত্তি করে আজকের কিছু কথা আমি ব্যাখ্যা করতে চাই। আসলে আমরা যেগুলো দেখে থাকি, আমরা যে আমাদের লাইফ পরিচালনা করি, আমাদের যে লাইফের যে আমাদের জীবন চক্র চলে, এখানে আমরা অনেক আশা প্রত্যাশা নিয়েই এগিয়ে যাই, কিন্তু আমাদের অধিকাংশেরই স্বপ্ন, আশা, প্রত্যাশা এগুলো আসলে ভেঙে যায়, বা আমরা আমাদের প্রত্যাশা মাফিক এগুলো পাই না। আর না পাওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে। আমাদের জীবনে আমাদের স্বপ্নগুলো ভেঙে যাওয়া, আমাদের আশাগুলো পূরণ না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে। তার মধ্যে 3টি কারণ আছে, খুবই ইম্পর্টেন্ট 3টি কারণ। এই ইম্পর্টেন্ট 3টি কারণ হচ্ছে যে, এক হচ্ছে ভুল বিশ্বাস নিয়ে জীবন চালানো, অর্থাৎ বিশ্বাসের ভুল। 2 নাম্বার হচ্ছে আমাদের পরিকল্পনার ভুল, ভুল পরিকল্পনা, এবং 3 নাম্বার হচ্ছে ভুল কৌশল। এখন আমি এই বিষয়গুলোই ব্যাখ্যা করব। আমি প্রথমেই বলতে চাই যে ভুল বিশ্বাসের ব্যাপারটা আসলে কি। আমরা জীবনে যত কিছুই করি না কেন, সব কিছুই কিন্তু আমরা আমাদের বিশ্বাস থেকে করে থাকি। এটাই একদম সত্য কথা। এত বড় বড় কাজ হয়ে থাকে, এত কিছু হয়ে থাকে, কিন্তু এগুলো হয়ে থাকে মূলত বিশ্বাস থেকে। তিব্বতে একটা বিশ্বাস আছে যে মানুষের যে দেহটা, এই দেহটা মূলত একটা আত্মাকে ধরে রাখার একটা ফর্ম আর কি। এইরকম আমাদের পাংখোয়া নামে একটা উপজাতি আছে, তাদেরও এইরকম বিশ্বাস, যে তাদেরও একটু ভিন্ন বিশ্বাস আছে। তারা মনে করে থাকে যে মানুষ মারা গেলে তার জ্ঞানগুলো তো সমাহিত করলে কবরে পোকামাকড়ে খেয়ে ফেলবে তার দেহটাকে, তার জ্ঞানগুলো পোকামাকড় খেয়ে লাভ কি। সেই কারণে তাদের আত্মীয়ের মাঝে কেউ মারা গেলে তারা তাকে কেটে কুটে রান্না করে খায়। তারা ভাবে যে তার জ্ঞানগুলো তাদের নিজেদের মাঝে চলে আসবে এগুলো খাওয়ার মাঝে। তো এই যে একটা মানে এতটা আমাদের কাছে ভয়াবহ একটা ঘটনা ভাবতে গেলে এটা একটা উদ্ভট ঘটনা, এবং বাস্তবেই উদ্ভট ঘটনা, কিন্তু এরকম একটা উদ্ভট ঘটনাও তারা ঘটাচ্ছে কি থেকে? বিশ্বাস থেকে। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা লাইফে যা কিছুই করি সবকিছু কিন্তু বিশ্বাস থেকে করি। আমরা কোনো সঠিক কাজ করলেও বিশ্বাস থেকেই করি, ভুল কাজ করলেও বিশ্বাস থেকে করি। যদি আমরা লাইফে সফল হই, সঠিক বিশ্বাস নিয়ে কাজ করার কারণে সফল হই। যদি ব্যর্থ হই, কোনো ভুল বিশ্বাস নিয়ে আগানোর ফলে ব্যর্থ হই, যে বিশ্বাসটা আসলে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। সো আমি এই বিষয়টাই বলতে চাই, আমাদের যে সমস্যাটা হয়ে থাকে, আমরা আসলে এই যে 25 বছর বয়স, এটা খুব একটা ইম্পর্টেন্ট বয়স। এই বয়সে মানুষ পরিপূর্ণতা লাভ করে। যদিও 18 বছর বয়স হলে মানুষ ভোটাধিকার লাভ করে, কিন্তু 25 বছর বয়সে বিশেষ করে একজন ছেলে সে পরিপূর্ণতা লাভ করে জ্ঞানের দিক থেকে, সবকিছুর দিক থেকে 25 বছর বয়সে। সো আমি কথা বলছিলাম যে ভুল বিশ্বাসের ব্যাপারটা নিয়ে। আমরা অনেকেই লাইফ এমন ভাবে চালাই বা বিশ্বাস নিয়ে থাকি যে আমাদের অনেক কিছু আছে বা অনেক কিছু হবে, আমার অনেক সাপোর্ট আছে, এ আছে সে আছে, কিন্তু আসলে কতটা সাপোর্ট আছে সেটা, আমাদের ধারণাটা কতটা বাস্তব, সেটা আমরা 25 বছর বয়সে জানতে পারি। আমরা অনেকেই ভেবে থাকি যে আমাদের এই তো অনেক পরিবারের সম্পদ আছে, এসে হ্যান ত্যান আমাদের ফ্যামিলির সম্পদ আছে, এগুলো লাগিয়ে আসলে কাজে লাগিয়ে লাইফে অনেক কিছু করব। কিন্তু এই বিশ্বাসটা আসলে বিশ্বাসটা কতটা বাস্তব সেটা কিন্তু 25 বছর বয়সে বোঝা যায়। 25 বছর বয়সে মোটামুটি ভাবে একজন মানুষ পূর্ণাঙ্গতা লাভ করে, সে কর্মক্ষেত্রে প্রবেশ করে। সো দেখা যায় আমরা অনেকেই ভুল বিশ্বাস নিয়ে চালাই, যে এইভাবে এই হবে, আমাদের লাইফে এ হবে। অনেকে পার্সোনাল রিসোর্স অ্যাসেসমেন্টের উপর জোর দেয় না, এই বিষয়টা আছে। সো পার্সোনাল রিসোর্স অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এগুলো বিস্তারিত না বলে আমি মূল কথায় চলে আসি। আমরা অনেকেই ভেবে থাকি যে এ হবে সে হবে। আমরা ভেবে থাকি যে আমার পরিবারের সম্পদ দিয়ে আমি অনেক কিছু করব। পরিবারের সম্পদ আসলেই তোমার কতটা কাজে লাগবে এটা তুমি 25 বছর বয়স না হলে কিন্তু আসলে বুঝতে পারবা না। আমরা বই পুস্তকে পড়ি না, এসে হ্যান ত্যান অমুক বাবা মা এ করছে, তার সন্তানের জন্য এ করছে ও করছে, এগুলো বই পুস্তকেই জাস্ট পড়া হয়, এবং এগুলো জিনিসগুলো জুম করে দেখানো হয় মিডিয়ায়, বই পুস্তকে বা ফেসবুকে দেখা যায়। কিন্তু এগুলো জিনিস হচ্ছে বাস্তবতার সঙ্গে না, বরং এগুলো শতকরা 4% জিনিস। আর শতকরা 96% জিনিস কিন্তু আমাদের যে
এই মিডিয়ায় ওইভাবে কিন্তু আসে না। আমাদেরকে লাইভ চালাইতে হলে পরিসংখ্যান দিয়ে লাইভ চালাইতে হবে। মূলত আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমরা ভাবি যে আমাদের পরিবার আমাদেরকে সবকিছু করে দেবে, সবসময় আমাদের সাপোর্টে থাকবে, এই করবে সে করবে। এই ভুল বিশ্বাস, আসলে এটা সব ক্ষেত্রে হয় না। শতকরা 4 থেকে 5% সৌভাগ্যবান সন্তান আসলে এই জিনিসটা পেয়ে থাকে। শতকরা দেখা যায় 95-96 জনই আসলে পায় না এটা আসলে। তাহলে এই যে বলা হয় যে পিতা মাতা এসে হ্যান ত্যান অনেক কিছু, এগুলো আসলে মিডিয়া এসে থাকে। কিভাবে বিষয়টা আমি ব্যাখ্যা করি। আমরা এগুলো আমাদের একটা মেন্টালিটির ব্যাপার। আমরা যখন সিনেমা দেখি যে নায়ক আছে, আবার ভিলেনের টিম আছে, মারামারি হচ্ছে, দুর্ধর্ষ, তখন কিন্তু যখন আমরা সিনেমাটা দেখি তখন কিন্তু আমরা মনে মনে নিজেকে নায়কের জায়গায় কল্পনা করি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা আসলে কোনো নায়ক না। ঠিক সেই রকমই যখন আমরা এই অতিরঞ্জিত কথাবার্তা গুলো শুনে থাকি যে সম্রাট যে সম্রাট হুমায়ুনের গল্প শুনি, তার বাবা বাবরের মাহাত্ম্য, এসে হ্যান ত্যান, অমুক জায়গায় হলো, অমুক সন্তান এই করলো, তার বাবা তাকে সেভ করলো, এ করলো সে করলো। এগুলো আসলে মিডিয়ায় ওইভাবে আসে। আমরা এগুলো পড়ার মাধ্যমে নিজেকে ওই লেভেলে কল্পনা করি যে আমরাও বোধহয় আমাদের ফ্যামিলি থেকে এসে হ্যান ত্যান অনেক কিছু পাবো। আসলে বাস্তবে কতটা পাওয়া যায় সেটা কিন্তু 25 বছর বয়স না হলে আসলে বোঝা যায় না। সো এই জিনিসটা আমি জাস্ট এভাবেই বলি। মনে করো একটা আখের ক্ষেত আছে, এখানে কিন্তু হাজার হাজার আখের গাছ আছে, কিন্তু ওই আখের ক্ষেতে যদি কোনো আর একটা গুরুত্বপূর্ণ গাছ থাকে, দামি গাছ থাকে, দামি একটা ফুলের গাছ হয়ে থাকে, আমরা কি বলি, এই আখের জমিটাতে একটা অমুক জিনিসের গাছ আছে, ধরো একটা দামি কোনো কিছুর গাছ, তার মানে ওই জিনিসটা হাইলাইট হয়। তো এই বিষয়টাও এইভাবে হাইলাইট হয়, একটা আনকমন গল্প। আর হাইলাইট হওয়ার ফলে ওই যে আমরা সিনেমা দেখেছিলাম, ভেবে নেই যে আমি নিজেকে নায়কের জায়গায় কল্পনা করি সিনেমা দেখার সময়, এই গল্পগুলো পড়েও আমাদের একটা এই ভ্রান্ত বিশ্বাসের জন্ম হয় যে আমরাও বোধহয় লাইফে অনেক কিছু পাবো, আমাদের পিতামাতা আমাদেরকে সবকিছু করে দেবে। এই বিশ্বাস নিয়ে আমরা লাইফ চালাই। আসলে 25 বছর বয়সে যা বোঝা যায় যে আমাদের সাপোর্ট কতটা বা আমরা কি বা পাবো তাদের কাছ থেকে, 25 বছর বয়স না হলে আসলে বোঝা যায় না। সো এই সময়ে এসে এই জিনিসটা বোঝা যায়। 25 বছর বয়সে বোঝা যায় ভালোবাসা এবং আলগা দরদ, এই দুইটার মধ্যে পার্থক্য। 25 বছর বয়সে আসলে বোঝা যায় ভালোবেসে কোনো কিছু করা হয় কিভাবে, আর নাকি প্রত্যাশার কারণে ইনভেস্ট থেকে কোনো কিছু করা হয়, এটা বোঝা হয়। সো মূলত কথা হচ্ছে আমাদেরকে পার্সোনাল রিসোর্স অ্যাসেসমেন্ট করতে হবে। আর পার্সোনাল ইস্যুস অ্যাসেসমেন্ট যদি 25 বছর বয়সের আগে না করতে পারো, তাহলে 25 বছর বয়সে গিয়ে কিন্তু অনেক পস্তাতে হবে। সো এই একটা বিষয় আমি আমার একটা বইয়ে উল্লেখ করেছি, সেই বিষয়ে মূলত কথা বলা। দ্বিতীয় কথাটা আমি এখন বলতে যাব যে পরিকল্পনার ভুল বিষয়টা আসলে কি। আমরা ভুল পরিকল্পনা যদি করি তাহলে আমাদের জীবনে ব্যর্থতা আসে, আমাদের অনেক সাজানো জিনিস নষ্ট হয়ে যেতে পারে। পরিকল্পনার ভুল ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আমি একটা জিনিস ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। তোমরা দেখো এখানে এটা একটা পাত্র, এটা একটা পাত্র। এখন যদি এই পাত্রে 2 প্রকারের জিনিস রাখা হয়, কিছু বড় বড় পাথরের টুকরা যদি এখানে রাখা হয়, বড় বলতে মনে করো যে এই সাইজ, মাংসের টুকরা সাইজের কিছু পাত্র, এবং সেই রকম অর্ধেক যদি রাখা হয় যে পাথরের টুকরা, এবং অর্ধেক এখানে যদি আটা রাখা হয়, তা এখন যদি বলা হয় যে এই 2টা জিনিস এমন ভাবে সাজানো হয়েছে ওই 2টা জিনিস এখানে ধরবে, একজন প্ল্যান করে সাজিয়েছিল, ওজন দিয়ে ওই পরিমাণ জিনিস এখানে ধরে। কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি এই 2টা জিনিস এখানে রাখো, কিন্তু ওই যে একজন প্ল্যান করে সাজাইছিল এই পরিমাণ জিনিস এখানে ধরে, এখন তুমি যদি প্রথমেই আটা দিয়ে অর্ধেকটা পূর্ণ করো, তখন কিন্তু তুমি পাথরের টুকরাগুলো দিয়ে এই পুরোটা পূর্ণ করতে পারবে না, কিছু পাথরের টুকরা বাকি থাকবে। সো কিভাবে কাজটা করতে হবে, প্রথমে ঢোকাইতে হবে পাথরের টুকরা ঢোকাইলে ওই পাথরের টুকরার ভেতরে কিন্তু একটু করে ফাঁক থাকবে। যারা রসায়ন পড়েছো তারা জানো যে আন্তঃআণবিক দূরত্বের ব্যাপারটা, এই যে ফাঁকটা থাকবে, পরে তুমি এখানে আটা দেবা, একটু করে ঝাঁকুনি দেবা, এইভাবে যে পাথরের টুকরাগুলো ছিল তার মাঝে যে ফাঁকগুলো ছিল এই আটাগুলো সেই ফাঁকগুলোতে ঢুকে যাবে। এখানে ঝাঁকুনি দিয়ে ঢুকাইতে দেখবা যে 2টা জিনিস একদম কাভার হয়ে গেছে, সেখানে ওই পরিমাণ পাথরের টুকরা ঢুকেছে এবং সেখানে আটাগুলোও ঢুকে গেছে। তার মানে আমি এটার মাধ্যমে এটাই বোঝাইতে চাইলাম যে পরিকল্পনা যদি তোমার ঠিক থাকে, পরিকল্পনাটা তাহলে ফলপ্রসূ হবে। কিন্তু যদি ওই রকম ভুল পরিকল্পনা করো, প্রথমে আটা ঢোকানোর মতো দেখা যাবে কিছু পরিমাণ পাথরের টুকরা বাকি থাকবে, ওখানে তুমি কাভার করতে পারবা না, ওই জায়গায় রাখতে পারবা না। এইরকমই ব্যাপারটা, পরিকল্পনা যদি ভুল থাকে, পরিকল্পনাটা যদি বর্তমানে চারদিক পারিপার্শ্বিক অবস্থা কি রকম হয়েছে এই জিনিসগুলো যদি তুমি সম্পর্কে যদি তুমি সচেতন না হও, তখন দেখা যাবে যে তুমি এমন একটা পরিকল্পনা করলা,
এই ঘটনার মতো ঘটে থাকলো যে তোমার পরিকল্পনাটা ফলপ্রসূ হলো না, ভেস্তে গেল পরিকল্পনা। সো পরিকল্পনার বিষয়ে সফল হতে হবে। আর পরিকল্পনার কিভাবে করবা, বা এই 25 বছর বয়সের আগে যেহেতু মানুষ ভুল থেকে শেখে, কিন্তু এই সময় মাথা অতটা পরিপক্ক থাকে না। এটা কিভাবে পরিকল্পনা সাজানোর জন্য কার কার পরামর্শ নেওয়া যেতে পারে একটু পরে বলছি, তার আগে আরেকটা জিনিস ব্যাখ্যা করি। তৃতীয় সমস্যা হচ্ছে কৌশলের ত্রুটি। মানে যে কৌশলে আমি লাইফের পরিকল্পনাগুলো এগিয়ে নিয়ে যেতে চাই, পরিকল্পনা তো একটা স্থির জিনিস যে এই হবে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য লাগবে কৌশল। ব্যবহারিক জিনিসটা হচ্ছে কৌশল। এখন কৌশলের যদি ত্রুটি থাকে তাহলে কিন্তু জিনিসটা আসলে সফল হবে না। একটা জিনিস গল্প তোমরা অনেকেই জানো যে সিংহ একটা জালে আটকা পড়েছিল, শিকারীর জালে। সিংহের কিন্তু চোয়ালটা অনেক শক্তিশালী, গায়ে অনেক শক্তি আছে, কিন্তু সিংহের ওই দাঁত দিয়ে, ওই শক্তি দিয়ে আসলে সেখান থেকে সেই জালটা কেটে বের হয়ে আসা সম্ভব ছিল না, কারণ ওই কৌশল সেখানে তার দেহে ছিল না। পরবর্তীতে একটা ইঁদুর গিয়ে তার জালটা কেটে দেয় এবং সে বের হয়ে আসে, কারণ ইঁদুরের ওই তীক্ষ্ণ জিনিসটা ছিল, ধারটা ছিল তার দাঁতে, যেটা দিয়ে জাল কাটা সম্ভব ছিল, কিন্তু সিংহের ওইটা ছিল না। একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমাদের দা আছে, দা দিয়ে কিন্তু বাঁশ কাটা যায়, কিন্তু দা দিয়ে কিন্তু দাড়ি সেভ করা যায় না, কারণ দা দিয়ে বাঁশ কাটা যায়, দাড়ি সেভ করা যায় না। আবার ব্লেড আছে, ব্লেডে অনেক ধার, দাড়ি সেভ করা যায়, কিন্তু ব্লেড দিয়ে কিন্তু আসলে বাঁশ কাটা যায় না। কারণ যে জিনিসের সঙ্গে যে জিনিসটা পারফেক্ট, উপযুক্ত, যে জিনিসটার সঙ্গে রিলেটেড, ওইটা দিয়ে ওই কাজটা ওইভাবে হয়। আমরা যদি আমাদের এই কৌশলের ত্রুটি রাখি, যে জিনিসের যে কৌশলটা পারফেক্ট ওইটা দিয়ে ওই কাজ হয়, পারিপার্শ্বিক অবস্থা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য না রেখে আমরা যদি কৌশল, এমন একটা কৌশল অবলম্বন করি যে কৌশলটাতে আসলে ত্রুটি ছিল, এই ত্রুটিযুক্ত কৌশল আমরা প্রয়োগ করলে জীবনে ব্যর্থ হয়ে যাব। আমাদের পরিকল্পনাটা আমরা আর বাস্তবায়ন পর্যন্ত নিয়ে যেতে পারবো না। আমাদের এই যে কৌশলের ত্রুটি, এই কৌশলের ত্রুটি আমাদেরকে ওই পরিকল্পনাটাকে ভেস্তে দেবে, আমাদের স্বপ্নটাকে ভেস্তে দেবে। সো আমি বরাবরই বললাম যে তিনটা জিনিস, একটা হচ্ছে ভুল বিশ্বাস, দ্বিতীয় হচ্ছে ভুল পরিকল্পনা, এবং তৃতীয় হচ্ছে কৌশল। অর্থাৎ এই তিনটা জিনিসের যদি ত্রুটি থাকে, হ্যাঁ, তাহলে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না, ব্যর্থতায় পরিবর্তিত হয়, আমাদের পরিকল্পনাগুলো ভেস্তে যায়। সো এই জিনিসগুলো ঠিকভাবে করে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন কিছু বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া। বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে, একজনের না, কিন্তু এরকম করা যাবে না একজন একটা পরামর্শ দিল ওটাই আমি আগে A to Z প্রয়োগ করলাম, তা না। লাইফে কোনো একটা কাজ করতে চাইলে ওই কাজের ব্যাপারে কমপক্ষে 10 জন মানুষের পরামর্শ নাও। 10 জন মানুষের পরামর্শ যদি তুমি নিতে পারো, তারা কি কি পরামর্শ দিল তুমি নিজেই একটা জাজ করে একটা সারমর্ম তৈরি করতে পারবে, অনেকটা গবেষণা করার মতো। এইভাবে তুমি একটা পরিকল্পনা সাজে নাও, সেখানে জানো তোমার পরিকল্পনা ঠিক থাকে, তোমার কৌশল ঠিক থাকে, তাহলে তুমি তোমার স্বপ্ন থেকে বাস্তবে আনতে পারবে, তোমার কাজটা সফল হয়ে যাবে। আর একটা সমস্যা, আমি এখানেই মূল সমস্যাটা, এতক্ষণ আমি যত কিছুই বললাম, এখানে একটা মূল সমস্যা হচ্ছে বাঙালির দুইটা জঘন্য দোষ আছে। বাঙালি, আমি নিজেও বাঙালি, কিন্তু বাঙালির এই দুইটা জঘন্য দোষ আমি খুবই অপছন্দ করি। 1 নাম্বার সমস্যা হচ্ছে বাঙালি কোনো জিনিস 10% জেনেই তাতে কমেন্ট করে, কোনো একটা জিনিস পুরাপুরি না জেনে অল্প একটু জানে কমেন্ট করে বসে সেখানে। একবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা মডেল গানের শুটিং টিম আসলো, সেখানে যে ডিরেক্টর ছিল সে একটা ওড়না নিয়ে এরকম করে পেঁচাইতেছিল, সে নিজেও ঘুরতেছিল, সে দেখাইতেছিল যে মেয়েটাকে, অর্থাৎ যে মেয়েটা ওই ওড়না নিয়ে ঘুরবে মডেল গানের শুটিং এ। সো এইভাবে দেখাইতেছিল, এইভাবে করে এক পাক ঘুরে আসে, এইভাবে তুমি থামবে, এইভাবে দাঁড়াবা, আর ও এই দিক দিয়ে ঘুরে আসে তোমার হাত ধরবে, ছেলেটা। সো দূরে থেকে কিছু লোক বলা বলি শুরু করলো, এ দেখ একটা পাগল ঢুকছে হয়তো ক্যাম্পাসে, একটা ছেলে ওড়না নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ক্যাম্পাসে, আবার হঠাৎ করে পাগল আসলো কই থেকে। আসলে তারা কি ব্যাপারটা, তারা কিন্তু জিনিসটা জানলো না, বাইরে থেকে জাস্ট দেখলো, 10% জেনেই কমেন্ট করলো। অনেকটা সেই 10 অন্ধের হাতি দেখার গল্পের মতো। এই যে হাতি দেখার গল্পটা আর কি, 10 অন্ধ হাতি দেখবে, তাদেরকে হাতির সামনে নিয়ে যাওয়া হয়েছে, তো হাতির একজন লেজ ধরছে, বলছে ও হ্যাঁ, সে আসলে অন্ধ, পুরো হাতি দেখে নাই, সে লেজ ধরে বলে ও হাতি দেখতে তাহলে এই রশির মতো ঝুলে থাকে। তো আর একজন ধরছে হাতির গিয়ে পা, সে বলছে ধর পাগল, হাতি দেখতে রশির মতো নাকি, হাতি দেখতে গাছের মতো, মোটা গাছের মতো। তো আর একজন গাছের মতো এটা এরকম। আর একজন বলছে হ্যাঁ গাছের মতোই তো রে, তবে এটা একটু করে নড়াচড়া করতেছে, গাছের মতো কিন্তু আবার সাপের মতো, সে সুর ধরছে, সুরটা নড়াচড়া করতেছে। তো আর একজন বলতেছে সে হাতির পিঠ ধরছে, পিঠ ধরে বলছে তো
তোরা শালা পাগল, হাতি ওই রকম রে, হাতি হচ্ছে দেওয়ালের মতো। তো আরেকজন হাতির কান ধরছে, তো কানটা যে বাতাস করা পাখার মতো, তো কান ধরে বলতেছে তোদের কারো কথাই ঠিক না, হাতি দেখতে পাখার মতো, হ্যাঁ এরকম করে বলতেছে। কারণ কি, তারা আসলে হাতির 10% দেখছে, হাতির একটা অংশ দেখছে, পুরা হাতি তারা আসলে দেখে নাই। বাঙালির স্বভাব হচ্ছে কোনো কিছু 10% জেনেই তাতে কমেন্ট করা। সো একটা ঘটনা হচ্ছে যে 10% জেনে যে লোকগুলো কমেন্ট করে, এই লোকগুলোর কাছ থেকে লাইফে কোনো পরামর্শ নিবা না। এমনকি ওই লোকগুলোর সঙ্গে তোমার যদি কখনো তর্ক বাজে বা তোমার মতের বিপরীতে কথা বলে, ওদের সঙ্গে তর্ক করেও কোনো সময় ব্যয় করবা না। কারণ ওগুলো হচ্ছে কোয়ালিটি লেস পারসন, কোয়ালিটি বিহীন লোক। এই লোকগুলোর সঙ্গে যদি তুমি তর্ক করে লাইফ থেকে 4 মিনিট ব্যয় করো, ওই 4 মিনিট তো তোমার থেকে নষ্ট। এই লোকগুলোকে তুমি কেন তোমার নিজের লাইফের টাইমটা দিবা? তাদেরকে টোটালি এড়িয়ে চলো। হ্যাঁ, আর এই ধরনের লোকের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাঙালির দ্বিতীয় দোষ, জঘন্য দোষ, একটা বিষয় সম্পর্কে সে ভালোভাবে না জেনেই, যদি নাও জানে, আরেকজনকে পরামর্শ দিতে যায়। মানে নিজে না জেনে আরেকজনকে পরামর্শ দিতে যায়, এটা একটা বাঙালির বড় দোষ। তো একটা বিষয় খেয়াল করবা, সে বিষয়টা হচ্ছে যে এই যে বাঙালি বা অন্য জাতির এই অভ্যাস খুব কম আছে, নিজে যদি কোনো বিষয় পরিষ্কার না জানে সে বলে এই বিষয়ে আমি পরিষ্কার জানি না। কিন্তু বাঙালি অল্প একটু জানলে ওইটাই ঘুরায় পেঁচায় জ্ঞান দেয়। কারণ নিজেকে সে অন্যের কাছে এমন ভাবে উপস্থাপন করে যে আমি অনেক কিছু জানি, সে হ্যানতাম, এইভাবে সে নিজেকে উপস্থাপন করতে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের মানুষের পরামর্শ নেওয়া যাবে না। পরামর্শ নিতে হবে বিজ্ঞ মানুষের, হ্যাঁ, এই ধরনের মানুষের না। আর এই পরামর্শ জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই পরামর্শ বিষয়ে আমি একটা স্কুল খুলেছি, এটাই মূলত আমার বলার মূল বিষয়। এটার নাম হচ্ছে অ্যাডভাইস স্কুল, লাইফ একাডেমির একটা প্রজেক্ট অ্যাডভাইস স্কুল। তোমরা এই অ্যাডভাইস স্কুল থেকে তোমাদের লাইফের বিভিন্ন পরামর্শ নিতে পারো। আমরা এখানে টিম আছি, আমাদের সঙ্গে অনেক বিজ্ঞ মানুষ আছে, আমরা মানুষের লাইফ নিয়ে রিসার্চ করি। আর যেহেতু আমরা পরামর্শের ব্যাপারটা নিয়ে কাজ করব, সো আমাদের এই অ্যাডভাইস স্কুলে তোমরা সেই সেবাটা পেয়ে যাবা। আর এই বিষয়ে একটা বই লেখা হচ্ছে, আমি বই লিখছি, বইটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। এই গিভ অ্যান্ড টেক বইটা থেকেও তোমরা অনেক কিছু পেয়ে যাবা। বইটা যদি কারোর নেওয়ার আগ্রহ থাকে তাহলে তোমরা জানিয়ে রাখতে পারো কমেন্টে অথবা ইনবক্সে। বইটা কিন্তু আসলে এখনো লেখা শেষ হয়নি, প্রায় অর্ধেকের মতো লেখা শেষ হয়েছে। তো এটা আসলে দেওয়া যেতে পারে। আর অবশ্যই তোমরা অ্যাডভাইস স্কুলে লাইফের কোনো ইম্পর্টেন্ট পরামর্শের প্রয়োজন হলে অ্যাডভাইস স্কুলে আসবা। লাইফের কোনো পরিকল্পনার প্রয়োজন হলে এই অ্যাডভাইস স্কুলে যোগাযোগ করতে পারবা। আমরা তোমাদের সমস্যার কিংবা তোমার পরিকল্পনার যথাসাধ্য পরিপূর্ণ এবং যথাসম্ভব ফলপ্রসূ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এই নিয়ে আজকের মতো এখানেই।